চুরির মুখে ধরে রাস্তায় অর্ধলগ্ন করে পিটিয়েছে তৃণমূলের বাহিনীরা। আর অপরদিকে হাসপাতালের বিছানায় ছটফট করছে অসংখ্য মা-বোন, সন্তান হারা পুত্র হারা, স্বামী হারা, তারা যন্ত্রণা ছটফট করছে আর বলছে, ওরে 34 বছরের অবদার্থ বাম সরকারকে দাঁড়িয়ে এই গুন্ডা চোর ডাকাত সরকার কিন্তু পশ্চিমবাংলায় আমরা আনতে চাইনি। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, পুরা পশ্চিম বাংলার মা বোনেরকে বলে রাখতে চাই, বলুন তো মায়েরা বোনেরা ভাইরা, আপনার বাড়িতে একটি আমড়া গাছ রোপণ করেছেন বা লাগিয়েছেন, আর সেই আমড়া গাছ থেকে ভাবছেন হিমসাগর আম ধরবার খাবো। আমড়া গাছ থেকে ভালো হিমসাগর আম পাওয়া যায় না। আপনাদের বাড়িতে একটা অতিথি এসছে, অতিথি আপ্যায়নের জন্য আপনি কোথায় যাবেন? ময়রার দোকানে যাবেন, রসগোল্লা আনবেন, সন্দেশ আনবেন অতিথি আপ্যায়নের জন্য। আপনি ভুল ক্রমে চলে গেছেন একটি মদের দোকানে, বলছেন দাদা 1 কিলো সন্দেশ দিন। ওই মদের দোকানে যেমন ভালো সন্দেশ পাওয়া যায় না, আমরা গাছ থেকে যেমন হিমসাগর আম পাওয়া যায় না, তৃণমূলের নেতাদের কাছ থেকেও আপনি কিছু পাবেন না। ওদের কাছে পাবেন খুন, সিন্ডিকেট, ধর্ষণ, আর রাত 12টার সময় মা বোনদের তুলে নিয়ে গিয়ে পিঠে বানানো, এছাড়া কিছু পাবেন না। একথা আপনাকে জানতে হবে, আর গোটা পশ্চিম বাংলার মা বোনকে জানাতে হবে। বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল, এরা ধর্ম নিয়ে ছিলিমিলি করছে, ধর্ম নিয়ে ছেলে খেলা করছে। আমি বলছি না, ধর্ম নিয়ে ছেলে খেলা করে এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে একটা প্রাচীর তুলে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানতে হবে আর মানুষকে জানাতে হবে। 2026 সাল একটু পিছিয়ে জানতো দাদা, 15-16 সালের দিকে পিছিয়ে যান। সেদিনকে এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার মাটিতে ছিল একটি উৎসব, মুসলমান সমাজের উৎসব, যে উৎসব তাজিয়া বেরোবার দিন অর্থাৎ মহরম, তাজিয়া বেরোবার দিন। আর হিন্দু সমাজের ছিল দুর্গা পুজো, প্রতিমা বিসর্জনের দিন। অর্থাৎ একই রাস্তায় আমরা দেখেছি, একদিকে মুসলমানদের তাজিয়া বেরোচ্ছে, অপরদিকে হিন্দুদের দুর্গা পুজোর প্রতিমা বেরোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধ করে দিয়ে বললেন, ওই মুসলমানদের তাজিয়াটাকে বেরোবে, হিন্দুদের দুর্গা পুজোর প্রতিমা বিসর্জন পরের দিন হবে। কেন এই প্রাচীর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন মুসলমানদের মৌলবী হাজি মৌলানা কারি মুফতি ওনার দরবারে দরখাস্ত দিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুসলমানদের এই তাজিয়াটাকে বার করতে দিন, আর হিন্দু সমাজের ওই দুর্গা পুজোর প্রতিমা বিসর্জন পরের দিন করাবেন না। বলেননি, ওই হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরবার জন্য, একটা প্রাচীর তোলার জন্য বলেছিলেন যে মুসলমানদের তাজিয়াটাই আগে করবে। এটা মুসলমানদের বড় হয় নাই, মুসলমান জাতিকে সংকীর্ণ আবদ্ধের মধ্যে বন্দী করে রাখতে চেয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের বুঝতে হবে, আমরা দেখেছি গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে মুসলমানদের বড় মাদ্রাসা হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুর, যে মাদ্রাসায় হাজি মৌলানা মুফতি কারি সমস্ত ধরনের মুসলমানদের ছেলেরা মানুষ হয়ে তৈরি হয়ে সেখানে আছে। সে তো যোগীর রাজত্ব, সেখানে তো কোনোদিন ঝগড়াঝাটি হয় না। পশ্চিমবাংলায় কেন এই বিচারিতা, কেন এই ঝগড়া? আপনাদের বুঝতে হবে, আপনাদের ভুল বোঝাতে যতদিন পারবে তৃণমূল সরকার, এরা লুটে পুটে খাবে আর সাধারণ মানুষকে নিঃস্ব করবে। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের জানাতে চাই, তৃণমূল 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে দাদা। কি জানেন? একটা স্তম্ভ হলো তুলাবাজ, অর্থাৎ সম্পদ, আপদ আর বিপদ, এই 3টে স্তম্ভ। দেখবেন তৃণমূলে যারা 25-75 ভাগ কালীঘাটে পৌঁছাতে পারবে, ভোট লুট করতে পারবে, মানুষ পেটাতে পারবে, ব্যালট বক্স ছিনতাই করতে পারবে, এরাই হলো তৃণমূলের সম্পদ। আপদকে তৃণমূলের আপদ, এই সম্পদগুলো যখন অতিরিক্ত এইসব কার্যক্রম করে ফেলছে, তাদের নামে যখন এফআইআর হয়ে যাচ্ছে, যখন পুলিশ ধরপাকড় করছে, এই আপদগুলো যখন আমাদের নাম করে দিচ্ছে, তারা হয়ে যাচ্ছেন বিপদ। তাই সম্পদ, আপদ আর বিপদ, এই 3টির ওপর দাঁড়িয়ে আছে তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত না করলে পশ্চিমবাংলার উন্নয়ন হবে না। ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করুন, আর মানুষের জীবনযাত্রার মানকে সুরক্ষিত রাখুন। উন্নয়নের অগ্রগতিকে বজায় রাখুন। এই আশা, এই আকাঙ্ক্ষা আপনাদের সামনে আমি রাখবো। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, তিনি ধর্ম নিয়ে বিচারিতা করছেন। ইনি বলছেন আমি
হিন্দু সমাজের একজন ব্রাহ্মণের নারী, ইনি কোনো মন্দিরে যাচ্ছেন, মানুষের কাছে প্রমাণ করছেন, বলছেন হিন্দু নারী, বলছেন ইয়াদে বিসর্গ ভূতেষু শক্তি রূপে মাতৃ সংস্থিতা নমস্তত্তই নমস্তত্তই নমঃ নমঃ। আবার কোনো মন্দিরে যাচ্ছে, গিয়ে কি বলছেন? বলছে আমি হিন্দু নারী ভাই, আমি মুসলমান নই, আমি হিন্দুদের কালী পূজা করি, সরস্বতী পূজা করি, দুর্গা পূজা করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভূ এবং ভবিষ্যৎ বর্ণন সবাই তুমি অগ্নি বিষ্ণু অগ্নি পরম মদত চক্র নমস্কার নমস্তে শিবয় নমঃ। হিন্দু নারী হয়ে গেলে। আবার দেখবেন কোন মুসলমানদের একটা অনুষ্ঠানে যাচ্ছেন, যে বলছেন আমি মুসলমানদের ভালোবাসি, মুসলমানদের শ্রদ্ধা করি। না বন্ধু না, মুসলমানদের সত্য সম্মান করেন না, মুসলমানদের অন করে নামিয়ে দিয়েছে। মুসলমানদের একটি অনুষ্ঠান বা উৎসব হয় 12 মাসের মধ্যে একটি মাস রমজান, পবিত্র মাস নামে খ্যাত। যে পবিত্র রমজান মাসে মুসলমানদের আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর ধ্যানে মগ্ন করে থাকে, রোজা করে, নামাজ পড়ে, দিনান্তের শেষে যখন মসজিদ থেকে আল্লাহর বাণী কখন শুনতে পাবে, ইফতারের থালা নিয়ে আর সামনে বসে থাকবে, দুটি মুখে দিয়ে আবার নামাজ আবদ্ধ হবে। সেখানে আবির্ভূত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা তো অবাক দাদা, আমার মা আমাকে জিজ্ঞেস করলো বাবা ইমান মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্ম গ্রহণ করে নামাজ পড়বে নাকি? আমি বললাম তোমাকে দেশের কথা বলতে পারবো না মা। দ্বিতীয়বার আমার মা আমাকে আবার জিজ্ঞেস করলো বাবা ইমান বলো তো মুসলমান সমাজে এই নামাজের পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে নাকি? আমি বললাম সে কথা তোমায় বলতে পারবো না, তবে একটি কথা তোমায় বলতে পারি না, মমতা বন্দ্যোপাধ্যায় দল এত দুর্নীতিতে জড়িয়ে গেছে, এত চুরি চিটিং মাঝে জড়িয়ে গেছে, এত সিন্ডিকেটে জড়িয়ে গেছে যে দলের ভারসাম্য বজায় রাখা ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নাই। তাই আল্লাহর কাছে প্রার্থনা করছেন, খোদার কাছে প্রার্থনা করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, হে ঈশ্বর এই তৃণমূল দলটাকে পশ্চিমবাংলার মাটি থেকে নিশ্চিন্ন করে দাও। এই বলে শুনে আমার মা আমাকে বললো ঠিক আছে বাবা। তাই আমি বলবো বিচারিতাই মমতা বন্দ্যোপাধ্যায় করে, ভারতীয় জনতা পার্টি নয়। আপনাদের বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে। দেখুন দাদা, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দেখুন স্বচ্ছ ভারত অভিযানের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস মোদী প্রত্যেকটা মা বোনের সম্ভ্রম যাতে সুরক্ষা থাকে তার ব্যবস্থার জন্য 12,000 টাকা করে শৌচালয় বরাদ্দ করেছিলেন। কিন্তু দেখুন কি দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলায় 2,000 টাকা করে ঘাবলা মেরে দিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার। 2,000 টাকা ঘাবলা মেরে দিয়েছেন, 12,000-এর মধ্যে 10,000 টাকা দিয়েছেন। 10,000 টাকায় আবার শৌচালয়, 10,000 টাকা তো করেন। তৃণমূলের নেতারা কি করেছেন, ওই শৌচালয়ের গায়ে লিখে দিয়েছে। বাড়ির মালিককে বলছেন দাদা তোমার বাড়িতে ওই শৌচালয়ের গায়ে আমি লিখিয়ে দেবো মিশন নির্মল বাংলা অমোক জিপি, আর টাকাটা মেরে দেবে। লিখে দিচ্ছে মিশন নির্মল বাংলা, তলায় তলায় মেরে দিচ্ছে 10,000 টাকা ঘাবলা। শৌচালয় হয় না, টাকা ঘাবলা মেরে উড়িয়ে দিয়েছে। দেখবেন এই সরকার সমস্ত কিছু দুর্নীতির সঙ্গে জড়িত। তাই আমি আপনাদের বলবো এই সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করবে এবং ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানেও কি দুর্নীতি আমরা চিন্তা করতে পারবেন না? প্রধানমন্ত্রী আবাস যোজনায় কি দুর্নীতি আপনারা চিন্তা করতে পারবেন না? যদি কোনো পঞ্চায়েত কোনো মানুষের নামে একটি ঘরের নাম লিপিবদ্ধ করছেন, সে হয়তো গরিব মানুষ, তার জন্য একটি ঘরের জন্য হয়তো পঞ্চায়েতে তার নাম লিপিবদ্ধ হয়েছে, তার আর ঘুম হারাম হয়ে গেছে, তার আর নিদ্রা নেই, ঘুম নেই, তার বাড়িতে তৃণমূলের 2টি করে গোষ্ঠী হাজির। তৃণমূলের প্রত্যেক গ্রামে দেখবেন 2টি করে দল আছে, একটা রাম শাম নটু মধু, আর একটা রহিম করিম চাচা, ফজল মিয়া, জব্বার ভাই, হিং চাচা, এরা হাজির। প্রথম দল যাচ্ছেন, বলছেন দাদা বাড়িতে আছেন? বলো ভাই আছি। বলে আরে দাদা আপনার জন্য একটা ঘর নাম অ্যালট করেছি, তো প্রথম কিস্তি 10,000 টাকাটা আমার দিতে। বলে কেন? বলে আমরা তৃণমূলের নেতা, লাল চুল কানে দুল, আমাদের নাম তো যুব তৃণমূল, এইভাবেই আমরা করে খাইয়া দিতে হবে। কে তো বললো কে আবার কী রে বাবা, আমার নামে সরকার ঘর অ্যালট করেছে, আমি গরিব মানুষ, রাত্রে চন্দ্রের আলো আর বৃষ্টির জলকে উপেক্ষা করে সন্তান সন্ততি নিয়ে ঘরের এক কোণে থাকতে হয়, তাহলে আমার ঘরটা হবে। বলে ওসব চলবে না দাদা, আমরা তৃণমূলের নেতা, টাকা আমাদের দিতেই হবে। তাই দেখবেন তৃণমূলের যারা বিড়ি খেত, একটা বিড়ি খেয়ে একবার খেয়ে কানে বুঝতো, তারা এখন আর বিড়ি খায় না, 555 সিগারেট খায় দেখবেন। আর এরপর আমরা অপর মুখে যাচ্ছেন ওই যে
করিম চাচা জব্বর ভাই ফজল দিয়ে এরা যাচ্ছেন, বলছেন ভাত আছেন ভাই, বলে কেন? বলে ভাই আপনার নামে একটা ঘর অ্যালটমেন্ট করেছে আমার পঞ্চায়েত থেকে। তো বলে কি হবে, ভালোই তো করেছে। তো বলে ওই 10,000 টাকা প্রথম কিস্তি আমাদের দিতে হবে। কেন? বলে আমরাও লালচুল কানে দুল, আমরাও যুব তৃণমূল, আমাদের ব্যবসায় তো লুটুপুটে খাওয়া। এ বললো যে খেয়ে যান ছিল বলো, না খেয়ে যান চলে গেল রে বাবা, কিন্তু চোর তাড়িয়ে পশ্চিমবাংলা ডাকাত নিয়ে এলাম, তাই আপনাদের মারতে হবে। সাবধান, পশ্চিমবাংলার মাটিতে এই তৃণমূল সরকারকে যদি উদ্ধার না করতে পারেন, মানুষের উন্নয়ন সাধন করা সম্ভব নয়। এ কথা আপনাকে মানতে হবে, আর গোটা পশ্চিমবাংলার মানুষকে জানাতে হবে। আমি আপনাদের বলতে চাই, এত দুর্নীতি, এত দুর্নীতি, এত দুর্নীতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তো দুর্নীতি করিনি দাদা। একটা ছোট্ট গল্প বলবো, ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করবো। শরীর খুব অসুস্থ, এই অবস্থায় আপনাদের সামনে আমি বলছি। একটা বাড়িতে ছোট্ট একটা পরিবার, ভাই, বোন, মা, বাবা, 4 জন নিয়ে একটা ফ্যামিলি। এরা 4 জন বিলং করে একটা পরিবারে। ছোট্ট ভাই অর্থাৎ দাদার বিয়ে দিয়েছে, একটা ছোট্ট বউ এসছে বাড়িতে। তার শাশুড়ি মা তাকে বলছে, বৌমা, শ্বশুর মশাই বাড়িতে থাকলে ঘোমটাটা মাথায় একটু কাঁদবে। তখনকার দিনে লজ্জা নিবারণের জন্য একটি ছোট্ট পোশাক পরত, একটি বস্ত্র। তা বৌমা বাড়িতে ঢুকে, শ্বশুর মশাই বাড়িতে ঢুকেছে, বৌমা শ্বশুর মশাইকে দেখে সে পিছনের শাড়িটা, ছোট্ট লজ্জা নিবারণ বস্ত্রটা সামনের দিকে টানছে, পিছন ফাঁক হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। যত সামনে টানছে তত পিছন ফাঁক হয়ে যাচ্ছে, আর মাথায় ঘোমটা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও তাই দাদা। পশ্চিমবাংলায় যত দুর্নীতি থাকতে যাচ্ছে, আর হাজারটা দুর্নীতি সামনে চলে আসছে। আপনাকে জানতে হবে, এই স্বৈরাচারী এখন একটা এই পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত না করতে পারলে সাধারণ মানুষের মুক্তি হবে। তাই আমি আপনাদের বলবো, এখানে যদি কোনো আদিবাসী ভাইও থাকেন, তাদের উদ্দেশ্যেও বলবো, এই তৃণমূলকে একটি ভোটও দেবেন না। তৃণমূল ভোট বাপে মায়েপে। এই কথাগুলি বলে আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ ইমান ভাইকে, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন তাপস ঘোষাল। তাপস ঘোষাল কি পদে আছে? তাপস ঘোষাল এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সংক্ষেপ। মঞ্চে উপবিষ্ট নেতৃত্ববৃন্দ, আমি প্রথমেই পথচলতি মানুষ এবং মাইকের আওয়াজ যত যাচ্ছে সমস্ত মা বোনদের চরণে আমি প্রথমেই জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আজকে রাউরগ্রাম বাজারে একটি পৌরসভা করছে ভারতীয় জনতা পার্টি। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে তাপস ঘোষাল এক সময় তো সিপিএম করত, হঠাৎ সে বিজেপির সমর্থন হয়ে গেল কেন? এর ব্যাখ্যা অনেক বিস্তারিত, অনেক ব্যাখ্যা আছে, আমি তার মধ্যে যেতে চাই না। আমার সঙ্গে সিপিএম এর বাকবিতণ্ড হয়, আমার সঙ্গে মতে মেলে না, আমি বাধ্য হয়ে সিপিএম ত্যাগ করে চলে আসি। যাই হোক, আজকে এখানে পূর্ববর্তী বক্তারা বললেন, আপনারা শুনলেন। আমি আপনাদেরকে প্রথমেই যে শ্লোক দিয়ে আরম্ভ করব, আমাদের হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। সেই গীতাতে জ্ঞানযোগ অধ্যায়, গীতার 18টা অধ্যায় আছে। সেই গীতার 18টা অধ্যায়ের মধ্যে জ্ঞানযোগ অধ্যায়ে 7ম এবং 8ম শ্লোকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। মানেটা বোঝা গেল? অনেকে বুঝতে পারলেন না।
মানেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যখন ধর্মের প্রতি গ্লানি আসবে, যখন সাধু সন্তদের ওপর অত্যাচার হবে, আমি যেমন যুগে যুগে অবতার হয়েছি, আবার আমি কলিযুগে সেইভাবে অবতার হব। ভগবান শ্রীকৃষ্ণ কোন সময় কুর্ম অবতার হয়েছেন, কোন সময় বড় অবতার হয়েছেন, কখনো নৃসিংহ অবতার হয়েছেন, কখনো পরশুরাম অবতার হয়েছেন। তিনি বিভিন্ন রূপে বারে বারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আজকে আপনারা কি শুনছেন? আজকে দেখছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি শুনছিলাম তিনি ভাষণে বলছেন আমি পুরীতে জগন্নাথ ধাম বানিয়ে নিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমি ব্রাহ্মণ সমাজের ছেলে, আমি পুজো করি, আমি ঠাকুরের চরণে ফুল দিই, আমি মাননীয়কে বলতে চাই আপনি জানেন ধাম কটা? ধাম কটা আপনি জানেন? আজকে মোবাইলে সার্চ করে, যাদের অ্যান্ড্রয়েড সেট তারা গুগলে সার্চ করে দেখে নিন, ধাম হচ্ছে চারটে। কি ধাম? একটা হচ্ছে রামেশ্বর ধাম, আর একটা কি ধাম? আর একটা হচ্ছে বদ্রীনাথ ধাম, আর একটা কি ধাম? আর একটা ধাম হচ্ছে কুরুক্ষেত্র ধাম, আর একটা কি ধাম? শ্রীক্ষেত্র উড়িষ্যার জগন্নাথ ধাম। দীঘার জগন্নাথ ধাম নয়, এর পেছনে একটা বিরাট ইতিহাস আছে। যে ইতিহাস ত্রেতা যুগে যখন রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য যখন 14 বছর বনবাস গিয়েছিলেন, তখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ। তখন সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন বানর সৈন্যদল। বানর সৈন্যদলের মধ্যে সুগ্রীব এবং বালি, এরা ছিল দু ভাই। সুগ্রীব ও বালি দু ভাই একই রকম দেখতে ছিল। প্রভু রামচন্দ্রকে বানর সৈন্যদল বললেন যে প্রভু আপনাকে আমরা সীতা উদ্ধার করার জন্য সাহায্য করব, কিন্তু একটা শর্তে। প্রভু রামচন্দ্র বললেন কি শর্ত? বলল সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করে নিতে হবে। কিন্তু বালি আর সুগ্রীব ছিল দু ভাই একই রকম দেখতে। রামচন্দ্র সুগ্রীবকে বললেন তুমি যদি বালিকে মল্ল যুদ্ধে হারাতে পারো তাহলে তোমাকে আমি কিষ্কিন্ধার রাজা করব। দুবার পরাজিত হলেন সুগ্রীব বালির কাছে। তৃতীয়বার যখন রামচন্দ্রের কাছে গিয়ে বললেন প্রভু ও তো শক্তিশালী, আমি পেরে উঠছি না, আবার যাও, তুমি গিয়ে ওর সঙ্গে মল্ল যুদ্ধ করো। মল্ল যুদ্ধ করতে গেলে প্রভু আমি তোর সঙ্গে পেরে উঠবো না। তখন রামচন্দ্র বললেন যে তোমার পাশ দিয়ে একটা কালো ভোমরা ঘুরে বেড়াবে, তখন আমি বুঝবো ওটা সুগ্রীব আর ওটা বালি। তখন রামচন্দ্র গুণের আড়াল থেকে তীর নিক্ষেপ করে বালিকে হত্যা করলেন। বালি পুত্র ছিল অঙ্গদ। অঙ্গদ ছুটতে ছুটতে এসে প্রভু রামচন্দ্রের পা জড়িয়ে ধরে বললেন প্রভু আমার পিতা কি দোষ করেছে আপনি বিনা অপরাধে আমার পিতাকে হত্যা করলেন? তখন প্রভু রামচন্দ্র বললেন অঙ্গদ আমি অন্যায় করেছি, তুমি আমার কাছে কি বর চাও বলো। তখন প্রভু রামচন্দ্রকে অঙ্গদ বললেন যে প্রভু আপনি আমাকে এমন বর দিন যাতে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। বলল প্রকাশ বলল দাপর যুগে কংসের কারাগারে আমি অষ্টম গর্ভের সন্তান হয়ে জন্মাবো,
আর তুমি জন্মাবে জরা ব্যাধ হয়ে। দাপর ত্রেতা যুগ শেষ, দাপর যুগ শুরু। যখন রামচন্দ্র কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেল, যখন ধৃতরাষ্ট্রের শত পুত্র পড়ে আছে, তখন ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী যখন সেই কুরুক্ষেত্র মহাশ্মশানে দাঁড়িয়ে কাঁদছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, কুরুক্ষেত্র মহাশ্মশানে কে তুমি একা কাঁদিয়ে কাঁদছ গান্ধারী জননী? তখন গান্ধারী জননী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে, ছলনাময়ী, আজকে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 36 বছর পর তোমার যদুবংশ ধ্বংস হবে। যখন যদুবংশ ধ্বংস হলো, যখন দ্বারকা নগরী সমুদ্রে তোমায় তলিয়ে গেল, যখন বিষণ্ণ অবস্থায় প্রভু শ্রীকৃষ্ণ যখন সরেন্দ্র নদীর তীরে, যখন কদম্ব বৃক্ষের কাছে যখন বিষণ্ণ অবস্থায় বসে আছেন, তখন এই জরা ব্যাগ মনে করলো একটা সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে। তখন এই জরা ব্যাগ তখন তীর নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো। জরা ব্যাগ ছুটতে ছুটতে এসে অর্জুনকে খবর দিল। অর্জুনকে সেই শ্রীকৃষ্ণের দেহকে একটা কাঠের মধ্যে বেঁধে তার নাভিকুণ্ডটাকে সরজনী নদীর জলে ভাসিয়ে দিল। সেই কাঠ ভাসতে ভাসতে আস্তে আস্তে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সন্নিকট সমুদ্রে উপস্থিত হল। উড়িষ্যার রাজা ছিলেন ইন্দ্রধনু। ইন্দ্রধনুকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন দিলেন যে, তুমি ওই কাঠ তুলে নিয়েছে, আমাকে তুমি প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করলেন। আপনারা অনেকে জানেন না যে উড়িষ্যা মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়, তাকে বলা হয় নবকলেবর। শুনে রেখে দিন বা জেনে রাখুন, যে বৎসর আষাঢ় মাস মল মাস হবে, সেই বৎসর প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে। আর যেদিনকে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যিনি মূল পাণ্ডা, তিনি তার চোখ দুটোকে বন্ধ করে পুরনো জগন্নাথ দেবের কাছে গিয়ে বলবেন, প্রভু তোমার প্রাণটা আমার হাতে দাও। আবার তিনি নতুন যে জগন্নাথ দেব সঙ্গী হয়েছেন তাকে প্রাণটা দেবেন। এইভাবে একটা একটা করে সুভদ্রা বলরামে নতুন করে প্রাণ সঞ্চার হবে। একে বলা হয় নবকলেবর। আর যিনি এই মূল পাণ্ডা, যিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন, জেনে রেখে দিন, সেদিন উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট গোটা উড়িষ্যা শহর ইলেকট্রিসিটি বন্ধ থাকবে। আর যিনি এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করবেন, সেই মূল পাণ্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। অতএব বুঝতে পেরেছেন তো জগন্নাথ দেবের মাহিত্য কোথায়? আজকে সারা পশ্চিমবাংলা জ্বলছে, বেকার যুবকদের চাকরি নেই, শিল্প নেই। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের রাজ্যের একজন মহিলা ডাক্তার, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেদিন গোটা রাজ্য, গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী করছে উঠেছিল, রাত দখল করেছিল। আজকে আপনারা বাড়িতে মাথায় দিয়ে চিন্তা করবেন যে আপনার মূল্যবান ভোটটা কাকে দেওয়া দরকার। যদি ভাবেন যে আগামী দিনে বিজেপি নতুন বেকার যুবক যুবতীদের স্বপ্ন দেখাবে, আপনারা তাদেরকে ভোট দেবেন। আর যদি মনে করেন যে না, ভারতীয় জনতা পার্টি বেকারদের কিছু করবে না, এরা ক্ষমতা দিচ্ছে, তাহলে দেবেন না। আমি আর একটা কথা বলে আপনাদের স্মরণ করে দিতে চাই। আজকে গোটা ভারতবর্ষের 29টা রাজ্য, এই 29টা রাজ্যের মধ্যে কিছুদিন আগে সাম্প্রতিক আপনার বিহার জেলায় নির্বাচন হয়ে গেল।
সেখানে একটা জেলা আছে কাটিহার বলে জেলা, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ বসবাস করেন। তারা উজাড় করে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। আজকে বিহার সেজে উঠেছে, আজকে গোটা ভারতবর্ষ নতুন পথের দিশারি। আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর, আজকে তিনি গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজকে সারা পৃথিবীর মধ্যে ইকোনমিক দিক থেকে আজকে ৪র্থ নম্বর স্থান হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে ৪র্থ ভারত। আজকে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে গ্যাস নিয়ে একটা বিরাট সংকট তৈরি হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী পশ্চিম মধ্যপ্রাচ্য এশিয়ায় যুদ্ধ চলছে, সেইখান থেকে তার 22টা জাহাজ হরমুজ প্রণালী থেকে ভারতবর্ষে নিয়ে এসে সেই গ্যাস সংকট কাটিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগামী দিনে অনেক কিছু তার চিন্তা ভাবনা আছে। যাই হোক, আমার এই ক্ষুদ্র বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মূল্যবান ভোট আগামী দিনে আপনারা কাটিয়ে দেবেন। সুচিন্তিত মতামত আপনারা ব্যালট বক্সে তার প্রতিফলন ঘটবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবারই চরণ তলে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অঞ্চলের মোহাম্মদপুর ২ নম্বরের অঞ্চলের সহসভাপতি আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়। তাকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি। আমার পূর্ববর্তী সমস্ত বক্তাদের আমি বক্তব্য শুনলাম, আমার খুব ভালো লেগেছে। এই দাদাকে কি নাম যেন, তাপস ঘোষাল, এই যে মাইক্রোফোনের সামনে এসে সাহস করে বুক চিতিয়ে উনি যে বিজেপির কথা বললেন, শাস্ত্রীয় কথাবার্তা বললেন। তার আগে ইমান আলী শেখ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমার পার্শ্ববর্তী গ্রাম বিঘা গ্রাম, সেই গ্রামের ইমান আলী শেখ, যে ছেলেটিকে আমি প্রেরণা জুগিয়ে আমার বাড়িতে তার ক্লাস নিয়ে তাকে একজন সুবক্তা তৈরি করার জন্যে তাকে আমি ইঙ্গিত করেছিলাম এবং কিছু গাইডলাইন দিয়েছি। তাই ইমান আলী শেখ আমার মুখ রক্ষা করেছে, আজকে বিভিন্ন জায়গায় সে বক্তব্য রাখছে। এই কাইগ্রাম বাজারেই অনেক দিন আগে আমি মিটিং করতে এসেছিলাম, এখান থেকেই আর একটি তুল্য ভালারপুরের ছেলে লালটু শেখ, আমি তাকেও উদ্বুদ্ধ করে আমি বলেছি মুসলিম সমাজের মানুষের মধ্যে উঠে আসতে হবে এবং তোমাদের বিজেপির সম্বন্ধে বক্তব্য রেখে মানুষের ভুল ভ্রান্তিগুলো দূর করে দিতে হবে। বিজেপি মুসলিম বিরোধী নয়, এটা প্রমাণ করতে হবে। তাই এই লালটু শেখ, ইমান আলী শেখ আর এই যে অভিজিৎ ভাই, একজন উচ্চশিক্ষিত আপনাদের ভূমিপুত্র, আমি একেও প্রেরণা জুগিয়েছি যে মঞ্চে উঠতে হবে। তুমি প্রথম অবস্থায় হয়তো ভুল দু একবার হবে, কিন্তু তোমাকে বলতে হবে, বলা ছাড়লে চলবে না। তাই আজকে অভিজিৎ ভাইও আজকে একটা সুবক্তা হয়েছে, এটা আমার গর্ব হচ্ছে। যাই হোক,
1433 সাল, নতুন বছর। এই নতুন বছরে প্রথমেই সকল শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী গণতন্ত্রপ্রিয় শুভ সুধী নির্বাচক মণ্ডলীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। আমাদের আজকের এই পথসভা মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রতিটি মণ্ডল স্তরে, বুথ স্তরে আমাদের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের মধ্যে আজকে আমাদের প্রার্থী একজন উচ্চ শিক্ষিত এবং শিক্ষক শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহোদয়, আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী। আমি প্রথমেই বলে দিই, গোপালদাকে আপনারা 2 নম্বরে বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন আমি প্রথমেই রাখি। কারণ বক্তব্য রাখতে রাখতে আমার এত আবেগ চলে আসে, আমি আসল কথাটাই বলতে ভুলে যাই। তাই প্রথমেই আমার প্রার্থীকে জেতানোর জন্য জনতা জনার্দন, শাশ্বত সনাতন ধর্মের সকল সুধী নাগরিক বৃন্দের কাছে আমার ব্যক্তিগত আবেদন, আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এই কাইগ্রাম বাজারে, রাউতগ্রাম ও কাইগ্রাম সংলগ্ন বাজারে যে স্থানে আমরা বক্তব্য রাখছি, আপনাদের কাছে কিছু কিছু বিষয় আপনাদের জ্ঞাতার্থে আমি অবগত করতে চাই। তো আজকের বক্তব্যের প্রথমেই আমি কংগ্রেস দলকে আক্রমণ দিয়ে শুরু করব। কেন তার তাৎপর্য আমি অবশ্যই ব্যাখ্যা করব। অ্যালান অক্টাভিয়ান হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম কংগ্রেস দলের সৃষ্টির প্রথম দিকে যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং পশ্চিমবাংলার একজন উচ্চ শিক্ষিত বঙ্গ সন্তান, যিনি তৎকালীন দিনে কংগ্রেস দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তার নাম হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি ব্রাহ্মণ। তিনি কংগ্রেস দলের তৎকালীন দিনে সর্বভারতীয় সভাপতি, আর যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনিও একজন খ্রিস্টান। আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান হয়ে তিনিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এ তথ্য জানা আছে কি আপনাদের? অনেকেরই জানা নেই। তার কারণ এই রকম তথ্য প্রমাণ ভিত্তিক বক্তব্য আপনারা অতীতে শুনেছেন বলে আমার তো বিশ্বাস হয় না। তাই কংগ্রেসের কথা প্রথমে আমি এই কারণে তুললাম যে দলটার এই ভারতবর্ষের রাজনীতিতে প্রায় 135 বছর যে রাজনৈতিক দলটার বয়স, সেই দলটা
ভারতবর্ষের কল্যাণ করেনি, ভারতবাসীর সঙ্গে জন্মলগ্ন থেকে প্রতারণা করে এসেছে। তার প্রকৃষ্ট উদাহরণ এবং প্রমাণ আমার কাছে আছে। যে দলটার বয়স 135 বছর, সেই দলের তৎকালীন সময়ে অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে আর একটা পাকিস্তানের জন্ম দিয়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে মোহাম্মদ আলী জিন্নাহ, প্রয়াত বঙ্গেশ্বর জ্যোতিবাবু, প্রয়াত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তৎকালীন দিনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুরজিৎ সিং থেকে আরম্ভ করে তৎকালীন দিনের অনেক বরিষ্ঠ নেতৃত্বের নেতৃত্বে ভারতবর্ষকে টুকরো করে পাকিস্তানের জন্ম দিল। মোহাম্মদ আলী মুসলিম লীগের মাধ্যমে উনি বললেন, আমাদের জন্য আলাদা হোমল্যান্ড চাই। তাই ভারতবর্ষকে ভাগ করে আর পণ্ডিত জওহরলাল নেহেরুর প্ররোচনায় পড়ে ভারত মাতাকে টুকরো করে পাকিস্তানের জন্ম হলো। কথা ছিল যে সমস্ত মুসলমান চলে যাবে পাকিস্তানে। মুসলমানরা কিন্তু পাকিস্তানে যায়নি, বহু মুসলমান এই ভারতবর্ষেই থেকে গেছে। তাই পাকিস্তানের সৃষ্টি হলেও পাকিস্তানে বেশ কিছু মুসলমান গিয়েছেন, কিন্তু এই যে বিষ বৃক্ষ রোপণ করে দিয়ে দেশকে ভাগ করে দিয়ে পাকিস্তানের জন্ম দিয়ে কাশ্মীরের বুকে আর একটা বিষ বৃক্ষ রোপণ করে 370 নামক ধারা লাগু করার মাধ্যমে কাশ্মীরের মুসলমানদেরকে একটা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে একটা নোংরা রাজনীতির খেলা খেলে ভারত মাতাকে টুকরো করে পাকিস্তানের জন্ম দিয়েছে। আর আমার দলের স্রষ্টা, ভারতীয় জনতা পার্টির স্রষ্টা, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বহু কেন্দ্রীয় নেতৃত্ব, দীনদয়াল উপাধ্যায়, আর সর্বোপরি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। বিজেপি ভারতবর্ষের প্রায় 1300-র উপরে রাজনৈতিক দল আছে। কোন দলের কাণ্ডারীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন মৃত্যুদিন পালন করে না, তাকে শ্রদ্ধাঞ্জলি জানায় না। একমাত্র ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির জন্ম হওয়ার আগে যে রাজনৈতিক দলটি ছিল, সেই রাজনৈতিক দলটির নাম জনসংঘ। জনসংঘের তত্ত্বাবধানে ভারতবর্ষের রাজনীতির আকাশে অনেক ঘটনার বিবরণ আছে। সেই বিবরণের ব্যাখ্যা করলে আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন। আমি ক্লান্ত হব না, কারণ দেবী সরস্বতীর
আশীর্বাদ আছে আমার ওপরে। তাই গর্জন পূরিত লোচন ভালে নপুযুগ শোভিত মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতীর দান, তাই আমার প্রতিভা ঘন্টার পর ঘন্টা অনর্গল আমার বক্তব্য রাখার ক্যাপাসিটি আছে। প্রমাণ সাপেক্ষ তথ্য ভিত্তিক বক্তব্য রাখার যে প্রতিভা দেবী সরস্বতীর দান আমার উপরে আছে, তাই আমি সুন্দরভাবে প্রতিটি বিষয়ের ওপরে আলোকপাত করি, আমি ব্যাখ্যা করি। এটা আমার ঐশ্বরিক শক্তি ও দেবী সরস্বতীর দান। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দৌলতে আজকে যে জায়গায় আমরা ভারতীয় জনতা পার্টির এই যে কার্যক্রম, এই যে পথসভায় বক্তব্য রাখছি, এখানকার শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন অবিজেপি অনেক রাজনৈতিক দলের শ্রোতা বন্ধু নেতৃত্ব আমার কণ্ঠস্বর যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আপনার কানে নিশ্চয়ই পৌঁছাচ্ছে। তাই আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই, এই কাইগ্রাম বাজার, এই বাজার, এই গ্রাম যে আজকে কাইগ্রামে আছে, রাউত গ্রামে আছে, এর অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক ফুটানি করেছেন। ধর্মনিরপেক্ষতার নামে সারা ভারতবর্ষের 140 কোটি জনগণের সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন। আপনাদের লজ্জা হয় না যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দৌলতে এই পশ্চিম বাংলার 2/3 জেলা, পশ্চিম বাংলা, পাঞ্জাব, আসাম, পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসেছে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। জওহরলাল নেহরু divided India, but Dr. Shamaprasad Mukherjee divided Pakistan. Dr. Shamaprasad Mukherjee পাকিস্তানে ভাগ করে আজকের পশ্চিম বাংলাকে ছিনিয়ে নিয়ে এসেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানানো প্রতিটি ভারতবর্ষের নাগরিকের নৈতিক কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র চটকদারি, মিথ্যা কথা বলে, মিথ্যা রাজনীতিকে পাথেয় করে দীর্ঘদিন ধরে আপনারা রাজনীতি করছেন, আপনাদের লজ্জা করে না? বাংলার ভাগ সেরা আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে জেহাদ ঘোষণা করে তিনি মন্ত্রিসভা থেকে শিল্পমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করে বেরিয়ে এসেছেন। সিংহের মতো গর্জন করে লোকসভায় দাঁড়িয়ে তিনি জেহাদ ঘোষণা করেছিলেন। কিসের জন্য জানেন? ভারতীয় জনতা পার্টির যে মন্ত্রে দীক্ষা নিয়ে
আমরা বিজেপি করি, সেই মন্ত্র হলো সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য তিনি চেয়েছিলেন এক নিশান, এক বিধান, এক প্রধান, ঋণ মুক্ত কিষান, কর মুক্ত বাসস্থান আর শোষণহীন হিন্দুস্তান। এই নীতিকে ইমপ্লিমেন্টেশন করবার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, আমি মানি না কাশ্মীরের বুকে যে ৩৭০ ধারা লাগু করা হয়েছে, যে ৩৭০ ধারা প্রয়োগ থাকার মাধ্যমে ১৯৯৮ সালের আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে তুলে ধরছি। ১৯৯৮ সালে যখন আমাদের নয়নের মণি ভারতরত্ন বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, সেই প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সংসদের মধ্যে এই যে বিজেপির যে এজেন্ডা, যে মূল মন্ত্র, এক আইন, এক নিশান, এক বিধান, কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্তান, তার পূর্ণ মর্যাদা দেবার জন্যে অটল বিহারী বাজপেয়ী প্রথম ১৩ মাসের সরকারে অটল বিহারী বাজপেয়ী কি করেছেন জানেন? কার কাছে জানবেন? ও তৃণমূলের নেতারা শুধু বিজেপিকে গাল দিতে জানে, আর সিপিএমের নেতারা বিজেপির গোষ্ঠী উদ্ধার করতে জানে। প্রকৃত সত্য তাদের বলবার হিম্মত নেই। আমার কাছে শুনুন, টেপ করে নিয়ে যান, এখানে নির্বাচন কমিশনারের আধিকারিকরা আছে, আমার বক্তব্য টেপ করে নিয়ে যান, যেখানে খুশি চলে যান। আমার হাতে যে একগুচ্ছ কাগজ দেখছেন, এমনি এমনি এই আপনাদের এখানে বাজার থেকেই আমি বার করলাম, এই জেরক্সের দোকান থেকে। আমি যে বক্তব্য রাখি, তথ্য প্রমাণ আমি হাতের মুঠোয় নিয়ে আমি বক্তব্য রাখি। তাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমি উলঙ্গ করে দিতে পারি। আমার কাছে এত তথ্য আছে, আমার কাছে খাপ খুলতে পারবে না কোন তৃণমূলের নেতা, কোন সিপিএমের নেতা, কোন কংগ্রেসের নেতা, কোন রাজনৈতিক দলের নেতার ক্ষমতা নাই আমার সঙ্গে চ্যালেঞ্জ করে বক্তব্য রাখে। আমি তাদের আহ্বান করছি, আমার একটা বাক্য যদি কেটে দিতে পারে, এই বাজারে তার পায়ের জুতোটা আমি মুখে নিয়ে নাক ছেঁচড়া দেব। তো অটল বিহারী বাজপেয়ী কি করলেন আপনারা জানেন? উনি প্রধানমন্ত্রী হবার পরে দেখলেন যে বিগত ৪৫ বছর ধরে যে কংগ্রেস দলটা কেন্দ্রের সরকারে ছিল, সেই সরকারটা ভারতবাসীর মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। তথ্যটা লিখে রাখুন, ৫,৫৭,০০০ কোটি টাকা বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাজপেয়ীজির মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। তৎকালীন সময়ে একটা শিশু জন্মগ্রহণ করলে সেই শিশুকে ৩৮,০০০ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ করতে হতো। তাই অটল বিহারী বাজপেয়ী বললেন আমাদের এই মন্ত্রকে পাথেয় করে যে ঋণ মুক্ত কিষান,
কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্থান তার সার্থক রূপায়ণ করবার জন্য 13 মাসের প্রধানমন্ত্রী হয়ে $30 বিলিয়ন, কানে খুলে শুনে রাখুন, $30 বিলিয়ন ঋণ পরিশোধ করেছেন। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হবার আগে আমার দেশের যে সোনা বন্ধক রেখেছিল, আইকে গুজরাল থেকে আরম্ভ করে, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে আরম্ভ করে, চৌধুরী চরণ সিং থেকে আরম্ভ করে, এই সমস্ত বাঘা বাঘা অবিজেপি যে প্রধানমন্ত্রীরা এসেছিল, দেশকে ঋণের ভারে জর্জরিত করে তারা বিদায় নিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে 5,57,000 কোটি টাকা ঋণের বোঝা, এই ঋণের সুদ মেটানোর জন্য আবার বিশ্ব ব্যাংকের কাছে তৎকালীন দিনের কেন্দ্রের সরকারকে এইভাবে গামছা পেতে ভিক্ষা চাইতে হতো, কারণ ৭৫,000 কোটি টাকা প্রতি বছরে ঋণের সুদ মেটাতে খরচা হয়েছে। একটা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছে, আর বিশ্ব ব্যাংকের কাছে ভিখিরির মতো ঋণ করেছে, গোটা ভারতবর্ষের সর্বনাশ করেছে। অনেকে বলেন না, বিশেষ করে সিপিএমের নেতারা, বাচাধনরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আপনাদের একটু পালিশ করা দরকার আছে, আপনাদের একটু পালিশ করা দরকার আছে। আপনাদের ভাঁওতাবাজি রাজনীতি, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সারা দেশে আনতে চাই, তার জন্য অনেক বিপ্লব মিছিল মিটিং করেছেন, কিন্তু যে কারণে ভারতবর্ষের জনগণের মাথায় এই ঋণের বোঝা, সেই কারণ অনুসন্ধান করে তার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটা কি কোনোদিন নিয়েছেন? আপনাদের বুকের পাটা আছে, তৃণমূলের নেতাদের বলছি, আপনাদের বুকের পাটা আছে যে কাশ্মীরের 370 ধারা নামক জঘন্য ধারা, যে বিষবৃক্ষ, তাকে উৎপাটন করার জন্যে বিজেপি আজকে 1980 সালে ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করার পর থেকে আমিও একজন ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 39 বছর ধরে আমি বিজেপির মঞ্চে এইভাবে চিৎকার করে গলা ফাটিয়ে আমি এইভাবে বক্তব্য রাখছি। আমার এই যে মোবাইল দেখছেন, আমি ইতিমধ্যেই এই 39 বছরে কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি, কয়েক হাজার জায়গায় আমার বক্তব্য সম্ভবত আমার মোবাইলেই আছে, আমার 3400-এর উপরে ভিডিও আছে। তো আমি এত বক্তব্য রাখার প্রেরণা কোথায় পাই? প্রেরণা পাই আমার দলের স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। তাই আমি একজন বিজেপির সৈনিক হিসেবে আমি প্রচণ্ড গর্ববোধ করি, আমি বিজেপি করি, আমি প্রচণ্ড অহংকার করি, আমি বিজেপি করি। তার কারণ, যে আদর্শ, যে দর্শনকে পাথেয় করে আমরা পথ চলতে শুরু করেছি, বিজেপি ছাড়া কোনো ভারতবর্ষের মানুষের মুক্তি নেই। দেখুন, আমি যে বিষয়ে ধরেছি, এই বিষয়ের ওপরেই আমি 2 ঘন্টার ওপরে বক্তব্য রাখতে পারি, কিন্তু বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তো কিছু বলতে হবে। তাই আমি যে বিজেপি করি, আমি অহংকার করি। আরে রাখে রাম তো মারে কোন, আর মারে রাম তো রাখে কোন। তো আমি এখানকার নেতাদের
উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কি ভুলেও কাশ্মীরের 370 ধারা বাতিল করার জন্য কোনোদিন বলেছেন? কোনোদিন উচ্চারণ পর্যন্ত করেননি। আর সিপিএম ভণ্ডামি করবার জন্য বলতো যে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস সারা ভারতবর্ষে সরবরাহ করতে, এটা হচ্ছে ভাঁওতাবাজি, চটকদারি রাজনীতির একটা ব্যভিচার। কাশ্মীরে 370 ধারা লাগু থাকার জন্য আমি জানি কাইগ্রামে বক্তব্য রাখছি মানে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ আছেন। আমি তাদের জ্ঞাতার্থে আমি এই বক্তব্য দিতে চাই, আপনারা যদি জাতীয়তাবাদী দেশপ্রেমী মুসলিম হন তাহলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন কাশ্মীরের 370 ধারা লাগু থাকার জন্যে বিশেষ করে কাশ্মীরের মুসলমানদেরকে 50 পয়সা কেজি দরে বাসমতি চাল, 80 পয়সা কেজি দরে চিনি, 1 টাকা কেজি দরে ডাল, 1 টাকা কেজি দরে ভোজ্য তেল, এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস ভারত সরকার সরবরাহ করতে বাধ্য। তাই কাশ্মীরের মুসলিম সমাজের মানুষকে তোষামত করে, তুষ্টির রাজনীতি করে আপামর ভারতবর্ষের জনগণের মাথা থেকে করের টাকায় তাদেরকে লালন পালন করে এসেছে বিগত দিনে। এই করের টাকা, এই যে 5,57,000 কোটি টাকা ঋণের বোঝা 1998 সালের পরিসংখ্যানে বলছে তৎকালীন সময়ে প্রায় 1,80,000 কোটি টাকা শুধু কাশ্মীরে মুসলমানদেরকে জামাই আদরে লালন পালন করবার জন্যে ভারত সরকারের ব্যয় হয়েছে। আর সেখান থেকে তার কি কুফল, গোটা কাশ্মীর রাজ্যটাকে জঙ্গিদের আতুর ঘরে পরিণত করেছে। প্রতিনিয়ত জঙ্গি হানা, বোমা বিস্ফোরণ। কাশ্মীরের বুকে তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত রাজনৈতিক ফেরিওয়ালারা আছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা তো ধর্মনিরপেক্ষ করে চিৎকার করে গলা ফাটান। আমি আপনাদের প্রশ্ন করছি, এখানকার তৃণমূলের নেতাদের প্রশ্ন করছি যে এতই যদি ধর্মনিরপেক্ষবাদী, কাশ্মীরের বুকে 370 ধারা বাতিলের জন্যে একটা রাজনৈতিক কর্মসূচি কেন নেননি? কাশ্মীরের বুকে 3,25,000 হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তারা ভিটে মাটি ছেড়ে তাদেরকে বাধ্য করা হয়েছে কাশ্মীর ছাড়তে। সেই কাশ্মীরের পণ্ডিত তারা দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট বিভিন্ন রাজ্যে তাদের দৈন্য দশার মধ্যে ফুটপাতে বাস করে তাদের জীবন জীবিকা চলে এসেছে। তার জন্য তো কোনো ধর্মনিরপেক্ষবাদী সেকুলারিজমে বিশ্বাসী কোনো রাজনৈতিক দলকে তো একটিবারের জন্য বলতে শুনলাম না। কোন ধর্মনিরপেক্ষ? যে ধর্মনিরপেক্ষ হিন্দুদেরকে নিজের দেশে
নিজের ভূমিতে তারা পরবাসী হয়ে যায়, তাদের জন্য একটা কথা উচ্চারণ করতে তো কোনোদিন শুনিনি। আর আমি দেবপ্রসাদ চৌধুরী দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক এজেন্ডার মধ্যে আমি প্রায় কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি। আমার পাঞ্জাবির ঝুল পিছন থেকে টেনে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কেন জানেন? একটা টাইমে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট ধর্ম পালন করার জন্যে আমরা, সেটাও কিন্তু 1996, 97, 98 যখন তৃণমূলের জন্ম হয় 1998 সালে, সেও অটল বিহারী বাজপেয়ীর দৌলতে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। ওনাকে অগ্নিকন্যা বলে সম্বোধন করে, নিজের মেয়ের মতো সম্মান দিয়ে, অগ্নিকন্যা রূপে স্বীকৃতি দিয়ে তার সঙ্গে জোটের ব্যবস্থা করেছিলেন। আর সেই জোটে আমি দেবপ্রসাদ চৌধুরী, হুগলি জেলায় খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতারা আমাকে গাড়ি করে নিয়ে গেছে বক্তব্য রাখার জন্যে। সেদিন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমিও দেবী দুর্গার সঙ্গে তুলনা করে আমি সেদিন বক্তব্য রেখেছিলাম। হুগলি জেলার অলি গলি, চুচড়ো, চন্দননগর, সর্ষেডাঙ্গা থেকে আরম্ভ করে এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি দেবানন্দপুর পর্যন্ত আমি কয়েকশো জায়গায় বক্তব্য রেখেছি। তৃণমূলের মঞ্চে, তৃণমূল বিজেপির জোটের মঞ্চে কাকে জেতাতে? হুগলির লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিল তপন দাশগুপ্ত। তপন দাশগুপ্তকে জেতানোর জন্যে এখন যেভাবে চিৎকার করে গলা ফাটিয়ে আমি তপন দাশগুপ্তর জন্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেও আমি 137 জায়গায় আমি তপন দাশগুপ্তর জন্যে বক্তব্য রেখেছি। আমি তৃণমূলী নেতাদের প্রশ্ন করতে চাই, আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমি সেই দেবপ্রসাদ চৌধুরী ব্যান্ডেল মোড়ে লালকৃষ্ণ আদবানিজি যে স্বর্ণ জয়ন্তী রথ এসেছিল, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। 1997 সালে 22শে জুন ব্যান্ডেল জিটি রোড গেট, ব্যান্ডেলে মোড়ে আমি বাধ্য ছিলাম আমাদের মণ্ডল সভাপতি, ব্যান্ডেলের মগরা মণ্ডলের সভাপতি রাজেন্দ্র সিং আমাকে 1 সপ্তাহ আগে চিঠি লিখে জানালেন যে দেবুদা, ব্যান্ডেল মোড়ে আমাদের বিশাল জনসভা, আদবানিজির রথ আসছে, সেই জনসভায় আপনাকে বক্তব্য রাখতে হবে। 21শে জুন আমার প্রচণ্ড শরীর খারাপ, ওষুধ খেয়ে আমি জ্বরে কাঁপছি, কিন্তু নিজের দলের প্রতি আনুগত্য রেখে আমি ওষুধ খেয়ে আমি একদম ফিট হয়ে গেলাম। আমি আগেই বলেছি না যে দেবী সরস্বতীর আশীর্বাদ আছে, আপনারা কল্পনা করতে পারবেন না। লালকৃষ্ণ আদবানি ওই ব্যান্ডেল মোড়ে যে স্বর্ণ জয়ন্তী রথযাত্রা এসেছিল, আমাকে আমি এত অতীতের কথা বলতে চাইনি, কারণ আমাদের যে সূচনা আছে, আমাদের প্রার্থী অভিজিৎ আসবে গোয়ালবাড়ি, ঠিক আছে, যাই হোক, আমাদের প্রার্থী গোয়ালবাড়ি গেছে, উনিও আসবেন। উনি এলে আমাকে স্বাভাবিকভাবে বিরাম দিতে হবে। তো আপনাদের জ্ঞাতার্থে আমি এই জন্যে জানালাম, আরে এই মানুষটাকে চিনে রাখুন,
এই যে এখানে বক্তব্য রাখছি না, আপনাদের জন্যেও আমি কাজ করেছি। এই রাস্তার জন্যে, এই রাস্তার জন্যে আমি চিঠি চাপাটি কম করিনি। প্রয়াত সজল পাঁজা তার কুসুম গ্রামের অফিসে পর্যন্ত আমি দরবার করেছি এই রাস্তা সংস্কারের জন্য। কুসুম গ্রাম থেকে সুমুজপুর যে রাস্তা, যে ভগ্নদশা, আমি ডিএম থেকে, এসপি থেকে, ডিএম, পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে মন্তেশ্বর বিডিও, পূর্বস্থলী, উত্তর, দক্ষিণ যে বিডি অফিস, কালনার এসডি অফিস, ডিএম, সিআই থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক বিভাগে আমার লেখা দরখাস্ত আমি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে এই রাস্তা আমাদের প্রার্থী চলেছে করতে চাই প্রতিদান বাংলা প্রতিটি ঘরে অনেক পাল্টানো দরকার চাই সরকার বাংলা বাঁচাও সরকার, 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 তোলাবাজের সরকার, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পূর্বস্থলী উপবিধানসভা কেন্দ্রে মনোজিৎ সিংহের জন্য যাই হোক, আজকে আমি আশ্বস্ত করতে চাই আচ্ছা, আমাদের পূর্বস্থলী আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার যে প্রার্থী, একজন শিক্ষক, উচ্চ শিক্ষিত একজন শিক্ষক, যুবকই বলবো, কারণ নিশ্চয়ই আমার থেকে বেশি বয়স হবে না গোপালদা, আমি তো 65-তে বিলং করছি, উনি নিশ্চয়ই আমার থেকে বয়সে কম হবে, তাই ওনাকে যুবকই বলছি। একজন লড়াকু নেতা আমরা পেয়েছি এবারের বিধানসভা নির্বাচনে। উনি ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পরিক্রমা, আজকে কঠোর পরিশ্রমের মাধ্যমে উনি মানুষের কাছে জনসম্পর্ক স্থাপন করেছেন। আজ আমাদের এখানে এসেছেন, উনি বক্তব্য রাখবেন। একটু চা খেয়ে নিন। আমি যে বক্তব্যটা রাখছিলাম সেইটা আমি আর একটু ঝালিয়ে দিই, যে আমি প্রথমেই তো কংগ্রেসকে আক্রমণটা করেছিলাম। তো কংগ্রেসকে আক্রমণ করার মূল যেটা এজেন্ডা, মূল যেটা এজেন্ডা, যে লোকসভায় দিদি বলেন যে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের জন্য তার নাকি প্রচুর দরদ একদম উতলে পড়ছে। আর এই দিদির কুকীর্তি